যে লিটারেচারের কি ভূমিকা, লিটারেচার এখানে কি কাজ করে। নাটক যেগুলো হয়েছে, ধরুন থার্ড থিয়েটারে আমরা যেরকম দেখেছি বাদল সরকারের নাটক, বাদল সরকার, বাদলবাবু যেভাবে ভাবনা চিন্তা করেছেন, সেখানে কতগুলো শব্দবন্ধ, সেখানে কতগুলো বিষয়কে এমনভাবে তুলে ধরা হয়েছে, দেখে মনে হচ্ছে যে এগুলোর কোনো ধারাবাহিকতা আলাদা করে নেই। লিটারেচারের, সাহিত্যের যেমন একটা ধারাবাহিকতা, একটা সূচনা পর্ব, একটা অন্তিম পর্ব, তার একটা উপসংহার পর্ব, সেই সব কিচ্ছু নেই। শুধুমাত্র ধরুন বীজ নাটক, সেখানে বাদল সরকার বলছেন যে ওরা কাজ করে, ওরা খায়, ওরা বাড়ি ফিরে এসে ওরা ঘুমায়। এই শব্দটা হচ্ছে, যেহেতু থিয়েটার একটা প্রয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে যায়, এটা যেহেতু একটা অ্যাপ্লাইড আর্ট, ফলে বিভিন্নভাবে থিয়েটারটাকে আমরা প্রেজেন্ট করেছি দৃশ্যকাব্য। যেহেতু থিয়েটার মানে একটা দৃশ্যকাব্য, শুধু গল্প বলা, শুধু কতগুলো শব্দ বলা তো নয়, তার একটা দৃশ্যকাব্যতা তৈরি করতে হয়। সেই দৃশ্যকাব্যের জায়গাটা যেমন এই ধরনের নাটকের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যখন সাহিত্য নির্ভর কোনো নাটক হচ্ছে, কোনো একটা গল্প থেকে, সে বিদেশি হোক, স্বদেশি হোক, সে গোগলের হোক, চেকভের হোক, রাশিয়ান থিয়েটার হোক, ইউরোপিয়ান থিয়েটার হোক, শেক্সপিয়ারের কথা ছেড়েই দিলাম আমি, কারণ উনি তো নাটকীয়ভাবে সেটা সাহিত্য। এবং যেহেতু নাটকের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাহিত্য, সেই সাহিত্যের জায়গাটা থেকে আমরা যদি নাটকটাকে বিচার করি, সেটা একটা অন্যরকম অ্যাপ্লিকেশন। কিন্তু আমরা এখানে বলতে চাইছি যে লিটারেচারের ইনফ্লুয়েন্সটা কি থিয়েটারের প্রতি, সেই জায়গাটা বলতে গেলে আপনাকে সেই দৃশ্যকাব্য এবং আমাদের যে এখানকার থিয়েটারটা বেড়ে উঠছে, যে গড়ে উঠছে, সেটা কিভাবে গড়ে উঠছে। ড্রামা, এর ভেতরে ইনফ্লুয়েন্স অফ লিটারেচার বলতে গেলে আমরা কিন্তু একটা বিরাট সাম্রাজ্য বলা যায়। এখানে কবিতা, গল্প, নাটক, কবিতা, গল্প, উপন্যাস, এমনকি প্রবন্ধও থাকতে পারে। এইগুলো সবই কিন্তু নাটকের ওপরে ইনফ্লুয়েন্স থাকতে পারে। এছাড়া দর্শন, ইতিহাসের কোনো কোনো অংশ, যেমন ঐতিহাসিক নাটকগুলো হয়, সেগুলো তো ইতিহাসেরই অংশ, ইতিহাসকে আশ্রয় করে সেগুলো হয়েছে। সেই রকম একটা দর্শনকে কেন্দ্র করেও অনেক নাটক হয়, আমরা দেখি। আবার নাটকে যেটা অবশ্যম্ভাবী আসে, সেটা একটা শিল্পের একটা জায়গা রয়েছে নাটকে। সেই শিল্পটা আমরা সেই কিউবিক আর্ট, পিকাসোর কিউবিক আর্ট থেকেও নিতে পারি, বিভিন্ন মোনালিসার একটা ছবি থেকেও আমরা করতে পারি। আবার আমরা জীবনানন্দ দাশের একটা কবিতা সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, একটা নায়কের মুখে যদি আমি, একটা নায়ককে ছেড়ে নায়িকা চলে যাচ্ছে, এরকম একটা বিচ্ছেদ মুহূর্তকে আমরা ওইভাবে একটা কবিতা দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। এইখানেই হচ্ছে প্রভাবটা। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, কয়েও না কো কথা ওই যুবকের সাথে। এই যে জায়গাটা, ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। সুরঞ্জনা, তোমার হৃদয়ে আজ ঘাস, আকাশের ওপারে আকাশ, বাতাসের ওপারে বাতাস। এই যে আবার বিভিন্ন গল্প থেকে আসতে পারে নাটকের। আজকাল যেটা দেখতে পাই আমরা, আধুনিক আমাদের বাংলায় যে নাটক হচ্ছে, অনেক নাটকই আমরা দেখতে পাচ্ছি গল্প, বিভিন্ন নামা, কোনো কিছু কি ড্রামার উপরে ইনফ্লুয়েন্স নেই? আমার ধারণা কিছু আছে ইনফ্লুয়েন্স, যেমন আপনার দর্শন, ইতিহাস, শিল্প ইত্যাদি, এরকম সব মিলিয়ে একটা সংস্কৃতি, শিল্পের সমস্ত কিছু শাখাগুলোকে নিয়ে, এমনকি নাচ, নৃত্যের কথা আমি বলতে ভুলে গেছিলাম, এই নৃত্য, এইগুলো সব মিলিয়ে কিন্তু আমরা একটা ড্রামা তৈরি করতে পারি, বা বিভিন্ন ড্রামায় এগুলো এসে যায়, এইটা আমরা দেখেছি। সুতরাং আজকে আলাদা করে যদি আমি এগুলো ব্যাখ্যা করতে যাই, অনেক সময়ের ব্যাপার। আমি সংক্ষেপে কয়েকটা বলতে পারি যে, যেমন একটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেমন হয়েছে, রবীন্দ্রনাথের বদনাম এবং আরেকটা কি গল্প করে আরো অনেক গল্প অনুসরণ করে নাটক করা হয়েছে। এছাড়া
বিদেশি অনেক নাটক আমরা কিন্তু করেছি। বিদেশি নাটকের বা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে অনেক নাটক রচিত হয়েছে, অনেক নাটক অভিনীত হচ্ছে। আর আরেকটা জিনিস আমার মাথায় আসে, সেটা হচ্ছে যে নাটক তো অনেক রচিত হয়েছে আমাদের ভারতীয় ভাষায় বলুন, যে কোনো ভাষায়, কিন্তু সব নাটক কি অভিনীত হয়েছে? অভিনয় হয়নি। এখন ড্রামা কথাতে সবই বোঝায়, অভিনীত নাটককেও বোঝায়, আবার লিখিত নাটককেও বোঝায়।